জল্পনায় উস্কে বিএনপি নেত্রী খালেদার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক। জানিয়ে দিব বাংলাদেশে সহিংসতার আর্জি আমেরিকান রাষ্ট্রদূতের, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বরদাস্ত নয়, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইউনূস সরকারের, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে 15 পুলিশ কর্মীকে খুঁজে খুঁজে পিটিয়ে খুন করেছিল কারা, কর্তৃত্ব নিল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। জল্পনার উস্কে বিএনপি নেত্রী খালেদার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক, আলোচনায় থাকছে কি? খালেদার বাড়িতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী শাহনাজ কামালিকা রহমান। ঘটনাচক্রে কামালিকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুতো বোন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানী ঢাকা গুলশানে খালেদার বাড়িতে হল বৈঠকও। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের আবহক খালেদা ওয়াকারুজ্জামানের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খালেদার বাড়িতে সেনাপ্রধানের ওয়াকারের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী শাহনাজ কামালিকা রহমান। ঘটনাচক্রে কামালিকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুতো বোন। প্রধানমন্ত্রী বিএনপি প্রধানের প্রেস উইং এর সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট দুজন কথা হয়েছে। খালেদার দ্রুত সুস্থতা কামনা করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবরও হাজির ছিলেন এই বৈঠকে। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপির এবং কট্টরপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামাত নামেই যা পরিচিত, সংঘাত ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলের কাছেই জানতে চাই, 71-এ আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরের যুদ্ধ করছিলেন? আপনারা কোনো সেক্টরের কমান্ডারের আন্ডারে অধীনে যুদ্ধ করছেন? ক্ষমতায় পালাবদলের পর জামাত নেতৃত্ব নিজেদের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল বলে তুলে ধরতে চাইছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, এমন কথা বলবেন না, সকলেই হাসবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ইউনূসের জামানায় জামায়াতের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষ অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামায়াত ঘনিষ্ঠদের নিয়োগ এবং পূর্ব নির্বাচনের ঘিরে টালবাহানার জেরে সেই অসন্তোষ আরও বেড়েছে। তার প্রতিফলন দেখা গিয়েছে রিজভীর বক্তব্যে। ইতিহাস বলছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তানের সেনার পক্ষে কাজ করছিলেন। রাজাকার ঘাতক বাহিনী নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামায়াত নেতার বিরুদ্ধে। বাংলাদেশে সহিংসতার আর্জি আমেরিকান রাষ্ট্রদূতের, কোনো রাজনৈতিক পালাবদলি কঠিন এবং তা সবসময় ভালো হবেই বলা যায় না বলে গারশেটি মন্তব্য করেন। কিন্তু ভারত এবং আমেরিকার নানা ক্ষেত্রে দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এদিকে আমেরিকান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সদ্য সমাপ্ত দিল্লি সফরেও বাংলাদেশ পরিস্থিতি আলোচনায় গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে বলে শুক্রবার আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারশেটি জানালেন। কলকাতায় আনন্দবাজারে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নতুন প্রতিনিধি দল সঙ্গে আমেরিকাও যোগাযোগ রাখছেন। বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ের কাছেই সংখ্যালঘুদের স্বার্থ প্রবলভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভোট সম্পূর্ণ করা এবং সবাইকে সুরক্ষিত রাখা আমেরিকান সব রকমভাবে সাহায্য করতে তৈরি। দিল্লিতে সালিভানের আলোচনা অনেকটা জুড়েই ছিল বাংলাদেশের কথা। সেই সঙ্গে আমেরিকান রাষ্ট্রদূতের মন্তব্য, আমরা সবাই স্থিতিশীল, সমৃদ্ধ, সহিংসু বাংলাদেশ চাই। এই বিষয়ে ভারত আমেরিকা উভয়েই স্বার্থ জড়িয়ে, এই জন্য আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি। যে কোনো রাজনৈতিক পালাবদলি কঠিন এবং সবসময় ভালো হবেই বলা যায় না, গারশেটি মন্তব্য করেন। কিন্তু ভারত এবং আমেরিকার ক্ষেত্রে নানা দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে বলে রাষ্ট্রদূত দাবি করছেন। তিনি আরও বলেন, বিশ্বে উন্নয়নের মোকাবেলা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ প্রসার ও নানা ক্ষেত্রে সহযোগিতা ভারত আমেরিকার সবথেকে বড় ভারস্থল। জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধেও ভারত গ্রাউন্ড জিরো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সাম্প্রতিক পরমাণু শক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার নিয়ে দিল্লির কথা বলেছেন। ভারতও চীনের মতো সুলভ অপ্রচলিত শক্তি সংস্থান করা যায়। পশ্চিমবঙ্গে ব্যাটারি স্টোরেজের
প্রকল্প গড়ে তোলা হয় বিপুল সম্ভাবনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বরদাস্ত নয়, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ইউনূস সরকার। পুলিশ দাবি করছে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘুদের উপর মোট যত মামলা রয়েছে তার 1234টি রয়েছে রাজনৈতিক বিষয়ে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। এই নিয়ে আবারও জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পাশাপাশি তারা সংখ্যালঘু নির্যাতনের অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পুলিশকে হামলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে এই সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার এই ঘোষণা করেন। তিনি আরও জানান, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ইউনূস সরকার। সাম্প্রদায়িক প্রতিহিংসার অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করছে। আজাদ আরও জানিয়েছেন, সংখ্যালঘু নেতাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলছে পুলিশ এবং প্রশাসন। সংখ্যালঘু নির্যাতনের নিয়ে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। ঘটনাস্থলে বাহিনীও মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি পরিসংখ্যান প্রকাশ করে আজাদ। সেই পরিসংখ্যানে বলছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে সাম্প্রতি সময়ে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলা, তাদের ঘর ভাঙচুর 1769টি ঘটনা ঘটছে। পরিষদের তৈরি করা অভিযোগের তালিকা হাতে পুলিশ পেয়েছে। অভিযুক্তকারীদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সেদিন সিরাজগঞ্জে 15 পুলিশ কর্মীকে খুঁজে খুঁজে পিটিয়ে খুন করেছিল কারা? কৃতিত্ব নিল বিএনপি। তোলপাড় বাংলাদেশ সরকার ও আভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার খালেদা জিয়ার দল বিএনপি নেতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি। গত 4 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একতরফা আন্দোলন চলাকালীন এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল রাজ্জাক সহ 13 পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। সেই সঙ্গে অস্ত্র লুট, থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 পুলিশ কর্মী মারা যান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি সাইদুর রহমান ওরফে বাচ্চুর দাবি, সিরাজগঞ্জে এনায়েতপুর যদি 15 জন পুলিশ নিহত না হতো তাহলে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জের আন্দোলন করে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছি। 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি। বিএনপি নেতার এই বক্তব্য ঘিরে আপাতত তোলপাড় বাংলাদেশের একাংশ। আলোচনার সমালোচনার পর তিনি একে স্লিপ অফ ট্যাং বা মুখ ফসকে বলে ফেলেছেন বলে এক দুঃখ প্রকাশ করেছেন। বিএনপি নেতা সাইদুর 15 জন পুলিশকর্মী খুনের কৃতিত্ব দাবি করছে। গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলায় মিলিক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এই বক্তব্যের ভিডিওতে তিনি নিজের ফেসবুক পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হলেও আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর থেকেই সাইদুর রহমান ফেসবুকে পোস্ট করা সেই ভিডিও আর দেখা যাচ্ছে না। ওই ভিডিও ফেসবুক পোস্ট হতেই অনেকেই পাল্টা মন্তব্য, কারা পুলিশ হত্যা করছিল সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মুখেই শুনুন। অথচ এই পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ বিশ্বাস এখনও জেলে। প্রবল সমালোচনার বিক্ষোভ শুরু হতেই সাইদুর রহমান আরও বলেন, এক বক্তব্যে আমি বলেছিলাম সিরাজগঞ্জ এনায়েতপুর 15 পুলিশ নিহত হয়েছিলেন। সেই নিহতের মধ্য দিয়ে পুলিশ মেরুদণ্ডটা ভেঙে গেছে। মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে সারা দেশে আন্দোলন ত্বরান্বিত হয়েছে। দুঃখের সঙ্গে বলতে চাই, হীন উদ্দেশ্যে সাফল্য করার লক্ষ্যে আমরা বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অশুভ ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি কেন্দ্রীয় এই নেতা।